হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসলাম। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। অনেক মজার একটা কাহিনী। বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। রিয়া সোনা, একা একা বসে কি দেখিস? আমি না খালা, বাবা আসবে আজ, আমার জন্য লাল জামা আনবে বলেছে, আর অনেক চকলেট। তাই বুঝি? তোর বাবা তোকে বড্ড ভালোবাসে। তা নাস্তা করেছিস? না, বাবা আসুক, একসাথে খাবো। বাবা বলেছে সে আমার জন্য পরোটা আর মাংস নিয়ে আসবে। রিয়া, মা আমার, কই রে তুই? বাবা এসে গেছে। আমার লক্ষ্মী মা, কেমন আছিস? আমি নেই বলে দুষ্টমি করিসনি তো? না বাবা, আমি একদম লক্ষ্মীমের মতো ছিলাম। তুমি আমার জন্য কি এনেছো? অনেক কিছু এনেছি। চল আগে ঘরে চল। ঘরের অবস্থা তো ভালো না মা, সব দেখছি অগোছালো। আমি কি করবো বাবা, সব তো আমি পারি না। খিদে পেলে চাল ভাজা খাই। তোর মা চলে যাওয়ার পর থেকে সংসারটা কেমন যেন হয়ে গেল। আমারও তোকে একা ফেলে যেতে মন চায় না, কিন্তু কি করব বল? ব্যবসা না করলে খাবো কি? তুমি আর কোথাও যেও না বাবা, আমার একা একা ভয় করে। আচ্ছা, আর যাব না, এখন থেকে তোর সাথেই থাকবো। চল আগে হাত মুখ ধুয়ে নেই। আমি বাজার থেকে গরম গরম পরোটা নিয়ে এসেছি। কি ভাবছো বাবা? ভাবছি তোর বড্ড কষ্ট হচ্ছে, তাই না? একজন মা থাকলে হয়তো এমন হতো না। সে তোকে যত্ন করে রাখতো, খাইয়ে দিত, স্কুলে পাঠাতো। মা কি বাবা, আমার তো মনে নেই। মা হলো ছায়ার মতো, যার আঁচলের নিচে থাকলে পৃথিবীর কোনো কষ্ট গায়ে লাগে না। আমার কি আর মা হবে না? আমার খেলতে ভালো লাগে না। বন্ধুরা সবাই তাদের মায়ের সাথে বেড়াতে যায়। আমি তোর জন্য একজন নতুন মা নিয়ে আসবো রিয়া, যে তোকে অনেক ভালোবাসবে। সত্যি? নতুন মা আমাকে তোমার মতো ভালোবাসবে? আমার চেয়েও বেশি ভালোবাসবে, দেখিস। ভাবি, একটা কথা বলার ছিল। বলো ভাই, কি কথা বলবি? না মানে, আমি রিয়ার জন্য আবার বিয়ে করার কথা ভাবছি। মেয়েটা একা একা বড় হচ্ছে, বড্ড কষ্ট পায়। ওর মায়ের অভাব আমি পূরণ করতে পারছি না। খুব ভালো চিন্তা করেছো ভাই। বাচ্চা মেয়ের জন্য একজন মা দরকার। আমার নজরে একটা মেয়ে আছে, পাশের গ্রামের মেয়ে, নাম শাহানা। খুব শান্তশিষ্ট আর ভালো মেয়ে। বাবা মা নেই, চাচার কাছে মানুষ হয়েছে। আপনি যদি একটু কথা বলতেন ভাবি। আমার কিছু চাই না, শুধু আমার রিয়াকে যেন সে নিজের মেয়ের মতো দেখে। সে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো, আমি নিজে গিয়ে কথা বলবো। শাহানা এমন মেয়েই না, সে রিয়ার কষ্ট বুঝবে। জামিলের বাড়িতে শাহানা বউ হয়ে আসে। রিয়া, এদিকে আয় মা, দেখ তোর নতুন মা এসেছে। আরে কি মিষ্টি মেয়ে! এসো মা, আজ থেকে আমি তোমার মা। আমাকে ভয় পেও না। তুমি আমাকে মারবে না তো? ছি ছি, নিজের মেয়েকে কেউ মারে? এখন থেকে আমরা একসাথে খেলবো, গল্প করব, ঘুরতে যাব, ঠিক আছে? ঠিক আছে মা। যাক, বাঁচা গেল। শাহানা, আমার মেয়েটা কিন্তু আমার কলিজার টুকরা। ওর যেন কোনো অযত্ন না হয়। আপনি একটুও চিন্তা করবেন না, রিয়া আজ থেকে আমারও মেয়ে। ওর কোনো কষ্ট আমি হতে দেব না। কয়েক সপ্তাহ কেটে যায়, শাহানার ব্যবহারে সবাই মুগ্ধ। জামিলের মন থেকে সব চিন্তা দূর হয়ে যায়। শাহানা, আমি ভাবছিলাম ব্যবসার কাজে তো আমাকে আবার বাইরে যেতে হবে। এবার প্রায় 1 মাসের সফর, চট্টগ্রাম যেতে হবে। এর মধ্যেই মাত্রই তো এলেন। কি করব বলো, যেতে তো হবেই, পেট তো চালাতে হবে। আমি ভাবছিলাম রিয়ার জন্য। আপনি রিয়ার জন্য এক বিন্দুও চিন্তা করবেন না, আমি আছি না। আমি ওকে দেখে রাখবো। আপনি শুধু নিজের খেয়াল রাখবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন। তুমি আছো বলে আমি ভরসা পাচ্ছি শাহানা। না হলে এই মেয়েকে একা রেখে আমি এক পাও নড়তে পারতাম না। আমি কাল সকালে রওনা দেব।
ঠিক আছে, আমি সব গুছিয়ে রাখবো। রিয়া মা, আমি আসি। মায়ের কথা শুনবি, দুষ্টুমি করবি না। আমি তোর জন্য অনেক সুন্দর একটা পুতুল নিয়ে আসবো। না বাবা, তুমি যেও না, আমার ভালো লাগে না। কাঁদে না মা, বাবা তো আবার চলে আসবে। আমরা দুজন মিলে বাবার জন্য অপেক্ষা করব। আসি শাহানা, মেয়েটাকে দেখে রেখো। সাবধানে যাবেন। জামিল চোখের আড়াল হতে শাহানার মুখের মিষ্টি হাসিটা মিলে গিয়ে এক ভয়ঙ্কর কঠোরতা ফুটে ওঠে। সে রিয়ার হাত ধরে এক ঝটকায় তাকে ভেতরে নিয়ে আসে। মা লাগছে। মা? কোন মা? আমি তোর মা নই। আজ থেকে তোর আসল জীবন শুরু। চল রান্নাঘরে চল, হাঁড়ি পাতিল সব পড়ে আছে, সব মেজে পরিষ্কার করবি। আমি তো পারি না। পারিস না মানে? আজ থেকে সব পারতে হবে। তোর বাপের টাকায় আমি বসে বসে খাবো, তুই আমার সব কাজ করবি। রিয়া কান্না করতে করতে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করতে থাকে। এই মেয়ে, এখনো ঘুমোচ্ছিস? ওঠ, সূর্য মাথার উপর উঠে গেছে। বাড়ির কাজ কি করবি? তোর বাপ। মা, আর একটু ঘুমোতে দাও না। খবরদার, আমাকে আর মা বলে ডাকবি না। আমি তোর জম। ওঠ বলছি, উঠোন ঝাড় দি, তারপর ঘর মুছবি, এরপর পুকুর থেকে পানি এনে দিবি। আমার খিদে পেয়েছে। কাজের আগে কোনো খাওয়া নেই, সব কাজ শেষ করবি, তারপর যদি কিছু বাঁচে তবে পাবি। যা। সারাদিন ধরে রিয়াকে দিয়ে বাড়ির সব কাজ করায় শাহানা। দুপুর এসে যখন ভালো মন্দ খায়, রিয়াকে দেওয়া হয় পান্তা ভাত আর লবণ। মা, আমাকে একটু তরকারি দাও, খালি লবণ আর ভাত তো খেতে পারছি না। এত শখ কেন? যা দিয়েছি চুপচাপ খেয়ে নে, নইলে ওটাও জুটবে না। তোর বাবা তোকে মাথায় তুলে রেখেছে, আমি তোকে পায়ের নিচে রাখবো। কিরে শাহানা, রিয়া কোথায়? ওকে তো আজকাল দেখা যায় না। আর বলবেন না ভাবি, ওর বাবার জন্য মন খারাপ করে সারাদিন ঘরে বসে থাকে, খেতে চায় না, কথা বলে না। আমি তো চিন্তায় মরে যাচ্ছি। আহারে, মা মরা মেয়ে তো, একটু বেশি করে আদর দিস, যত্ন করিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। সেটা আমি করছি, এত যত্ন করছি যে কদিন পর আর যত্ন করার জন্য কাউকেই খুঁজে পাওয়া যাবে না। দিন দিন রিয়ার উপর অত্যাচার বাড়তে থাকে। সামান্য ভুল হলে গায়ে চিমটি কাটা গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়। বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি আর পারছি না। এই মা খুব খারাপ, আমাকে অনেক মারে, আমাকে খেতে দেয় না। কিরে, রান্না হয়েছে? খিদে যে পেট জ্বলে যাচ্ছে। মা, ভাতটা একটু নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে? কই দেখি দেখি। তুই এটা নরম বলিস? এটা তো যাও হয়ে গেছে। হারামজাদি, এত চাল নষ্ট করলি তুই? তোর বাপের কি টাকার গাছ আছে? আমি বুঝতে পারিনি, পানি বেশি পড়ে গেছে। বুঝতে পারিসনি? এখন আমি তোকে বোঝাবো। আজ তোকে আমি মেরেই ফেলবো। আমাকে আর মেরো না, আমি মরে যাব। মর, তুই মরলেই আমি বাঁচি। আপদ কোথাকার, আজ তোর খাওয়া বন্ধ। এই গোদাম ঘরে গিয়ে পড়ে থাক, এদিকে ভুলেও আসবি না। শাহানা রক্তাক্ত রিয়াকে টেনে হিচড়ে বাড়ির কোণের ছোট্ট একটা গুদাম ঘরে নিয়ে যায় এবং বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। দরজা খোলো, আমার খুব কষ্ট হচ্ছে। পানি, একটু পানি দাও। সারা রাত ধরে রিয়া যন্ত্রণায় কাতরাতে থাকে। তার ছোট্ট শরীরটা অত্যাচার সহ্য করতে পারে না। ভোরের আলো ফোটার আগেই তার নিথর দেহটা গুদাম ঘরের ঠান্ডা মেঝেতে চিরতরে শান্ত হয়ে যায়। এখনো নাটক করছিস? ওঠ, ওঠ বলছি। এ তো মরে গেছে। সর্বনাশ, এখন কি হবে?
জামিল ফিরলে আমি কি জবাব দেব? পুলিশ পুলিশ যদি জানতে পারে? কেউ জানবে না, কেউ কোনোদিন জানতে পারবে না। আজ রাতেই এর একটা ব্যবস্থা করতে হবে। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, শাহানা চুপি চুপি কোদাল হাতে বাড়ির পেছনের বাগানে যায়। একটা গর্ত করে রিয়ার নিথর দেহ সেখানে পুঁতে মাটি সমান করে উপরে শশার বীজ পুঁতে পানি দিয়ে ফিরে আসে সে। আপদ বিদেয় হলো, এখন আমি এই বাড়ির রানী। রিয়া, রিয়া মা, দেখ তোর বাবা এসে গেছে। আপনি এসেছেন? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রিয়া কই? আমার রিয়া ঠিক আছে তো? আমি কি করে বলি? আপনার আদরের মেয়ে আমাকে একা ফেলে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? কি বলছো এসব? আপনি চলে যাওয়ার পরের দিন আমি ওকে বকা দিয়েছিলাম, পড়ার জন্য চাপ দিয়েছিলাম। এই সামান্য কথাতেই মেয়েটা এমন অভিমান করলো। আমাকে বলল, তুমি আমার কেউ না, আমি বাবার কাছে চলে যাব। আমি ভেবেছিলাম ছোট মানুষ, রাগ করে বলেছে, কিন্তু পরদিন সকালে উঠে দেখিও ঘরে নেই। নেই? তুমি ওকে খোঁজোনি? খুঁজিনি মানে? আমি কি স্থির ছিলাম? সারা গ্রাম, পাশের গ্রাম, আত্মীয় স্বজনের বাড়ি, কোথাও ওকে খুঁজে পাওয়া যায়নি। আমি পাগল হয়ে গেছি ওকে খুঁজতে খুঁজতে। আমার কপালটাই খারাপ, আমি মেয়েটাকে ধরে রাখতে পারলাম না। সবাই এখন আমাকেই দোষ দেবে, বলবে সৎমা, তাই যত্ন নেইনি। না, এ হতে পারে না। আমার রিয়া আমাকে না বলে কোথাও যাবে না। ও অভিমানী, কিন্তু ও আমাকে ছেড়ে যাবে না। আমি কি করব বলুন? আমি তোকে নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, কিন্তু ওর মনে কি ছিল তা তো আমি জানি না। কেটে যায় 5 বছর। শাহানার নিজের এক মেয়ে হয়। বাবা, দেখেছো আমাদের বাগানে কি সুন্দর একটা শসা গাছ হয়েছে, আর তাতে কত শসা ধরেছে। চলো আমরা শসা ছিঁড়ে আনি। ওই গাছটার কাছে যাস না মা, ওটা ভালো গাছ না। ওর ফল খেলে নাকি পেট খারাপ হয়। কে বলেছে? মা বলেছে নিশ্চয়ই। মা তো কোনোদিন ওই গাছের কাছে যায় না। আমার খুব শসা খেতে ইচ্ছে করছে, তুমি ছেড়ে দিবে না? আচ্ছা চল, তোর যখন এত ইচ্ছে, তখন আজ একটা চিড়েই দেখি কি হয়। কি সুন্দর! ওই বড়টা ছিল বাবা, ওটা সবচেয়ে সুন্দর। আচ্ছা, ওটাই দিচ্ছি। বাবা, শসা ছিঁড়ো না, আমার বড্ড ব্যথা লাগে। কে কে কথা বলে? সুমি, তুই কিছু বলছিস? না বাবা, আমি তো কিছু বলিনি। মনে হয় শসা গাছ থেকে আওয়াজ আসছে। ধুর, গাছ আবার কথা বলে নাকি? আমার হয়তো মনের ভুল। বাবা, আমি রিয়া, তোমার হারিয়ে যাওয়া মেয়ে। শসা ছিঁড়ো না বাবা, এই লতার প্রতিটি শিরায় আমার রক্ত, প্রতিটি পাতায় আমার নিঃশ্বাস। এই শসাগুলো আমার বুকের পাঁজর, ছিলে আমার খুব কষ্ট হয়। তুমি যদি রিয়া হও তবে বলো, বলো কি হয়েছিল তোমার? তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি কোথাও হারিয়ে যাইনি বাবা। যেদিন তুমি ব্যবসার কাজে গেলে, সেদিন থেকে আমার উপর নতুন মায়ের অত্যাচার শুরু হয়েছিল। সে আমাকে খেতে দিত না, সারাদিন কাজ করাতো, কারণে অকারণে মারতো। না, শাহানা এমন কাজ করতে পারে না। সে তো তোমাকে খুব ভালোবাসতো। সব অভিনয় ছিল, সব মিথ্যা। যেদিন তুমি ফিরবে তার কিছুদিন আগে আমি রান্না করতে গিয়ে ভুল করে ভাত নরম করে ফেলেছিলাম। সেই অপরাধী নতুন মা আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল। আমার সারা শরীর দিয়ে রক্ত পড়ছিল, আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। তারপর তারপর কি হলো মা? সে আমাকে আত্মরা অবস্থায় গুদাম ঘরে আটকে রেখেছিল। আমি সারা রাত ধরে যন্ত্রণায় কেঁদেছি, একটু পানির জন্য চিৎকার করেছি, কেউ আসেনি। ভোর হওয়ার আগে আমি মারা যাই। হে সৃষ্টিকর্তা, এ আমি কি শুনছি? আমার মৃত্যুর পর সেই রাতের আধারে এই বাগানে গর্ত করে মাটি চাপা দেয়, আর আমার কবরের উপর একটা শসার বীজ পুঁতে দিয়েছিল, যাতে কেউ কিছু সন্দেহ করতে না পারে। আমি সেই শসা গাছ। আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি একদিন আসবে। আমি কেমন বাবা? আমি আমার মেয়েকে রক্ষা করতে পারলাম না। আমি ওই ডাইনির মিষ্টি কথায় বলেছিলাম,
আমি আমার মানিককে একজন খুনির হাতে তুলে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করিস মা, আমাকে ক্ষমা করিস। তো না বাবা, তোমার কোনো দোষ নেই। তুমি তো কিছুই জানতে না, এখন তুমি সব জেনেছো। তুমি আমার মৃত্যুর বিচার করো। ওই নিষ্ঠুর মহিলাকে তার পাপের শাস্তি দিও, তাহলেই আমি শান্তি পাবো। আমি বিচার করব মা, আমি অবশ্যই বিচার করব। আজই তার সব অভিনয়ের দিন শেষ হবে। কি হয়েছে? তোমরা ওখান থেকে এমন ভাবে ছুটে এলে কেন? আর তোমার চোখ মুখ এমন লাল কেন? শাহানা, আমার মেয়ে রিয়া কোথায়? রিয়া? সে তো কবেই হারিয়ে গেছে, হঠাৎ আজ আবার তার কথা? মিথ্যে কথা বলবি না ডাইনি, আমি সব জেনে গেছি। তুই আমার মেয়েকে খুন করেছিস। কিসব বাজে বাজে কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কে বলেছে তোমাকে এসব? কে বলেছে জানতে চাস? আমার মেয়ে নিজে বলেছে। ওই শশা গাছটা, ওটা কোনো সাধারণ গাছ নয়, ওটা আমার মেয়ে রিয়ার আত্মা। তুই আমার মেয়েকে মেরে ওখানে পুঁতে রেখেছিলি। না না, আমি কিছু করিনি। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। স্বপ্ন? চল আমার সাথে, তুই নিজের কানে শুনে আসবি। ছাড়ো আমাকে, আমি যাব না, আমাকে বাঁচাও। তাদের চিৎকার শুনে গ্রাম প্রধান এবং প্রতিবেশীরা ছুটে আসেন। কি হয়েছে জামিল ভাই, বউয়ের গায়ে হাত তুলছো কেন? ভাবি, ও আমার বউ নয়, ও একটা খুনি। ও আমার মেয়ে রিয়াকে মেরে এই বাগানে পুঁতে রেখেছে। না, আপনারা ওর কথা বিশ্বাস করবেন না, ও পাগল হয়ে গেছে। জামিল, শান্ত হও। কি হয়েছে খুলে বলো। শাহানার বিরুদ্ধে এটা গুরুতর অভিযোগ। প্রধান সাহেব, আমি জানি আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এই শশা গাছটাই আমার মেয়ে রিয়া। ওই আমাকে সব বলেছে। মা রিয়া, আমি জানি তুই এখানে, সবাইকে বল তোর সাথে কি হয়েছিল। আমি রিয়া। আমার সৎমা শাহানা বাবার অনুপস্থিতিতে আমাকে পিটিয়ে মেরে ফেলে এবং এখানে মাটি চাপা দেয়। শাহানা, এই গাছের কথা কি সত্যি? হ্যাঁ সত্যি, আমি মেরেছি ওকে। কি করব আমি? ওর বাবা তো ওকে মাথায় তুলে নাচতো। এই বাড়ির সবকিছু তো ওই পেতো। আমার আর আমার সন্তানের কি হতো? আমি আমার ভবিষ্যৎ সুরক্ষিত করেছি, কোনো ভুল করিনি। ওই আবরটাকে সরিয়ে ঠিক কাজ করেছি। জামিল শাহানার দিকে এগিয়ে যেতেই গ্রাম প্রধান তাকে থামিয়ে দেন। থামো জামিল, আইন নিজের হাতে নিও না। কোদাল নিয়ে এসো, আমরা মাটি খুঁড়ে এখনই দেখব। আমার মা, আমার সোনা, বাবা তোকে রক্ষা করতে পারলো না। এই মা নামের খুনিকে পুলিশের হাতে তুলে দাও। প্রকৃতি তার মেয়ের হয়ে কথা বলেছে, এখন আইন ওর বিচার করবে। পুলিশ এসে শাহানাকে ধরে নিয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটির মূল কাহিনীটা যা আমরা গোটা গল্পটি দেখে পেলাম তা হলো একটি মেয়ের তার মা মারা যায়, কিন্তু তার বাবা তার মেয়েকে অনেক ভালোবাসে। সে কারণে সে তার মেয়েকে হাসি আনন্দে রাখার জন্য সে তারপর একটি বিয়ে করে, যাতে তার মেয়েটি অনেক ভালো থাকে। কিন্তু সে বিয়ে করার পর প্রথম প্রথম তার সৎ মা তার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু পরে যখন সে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে দূরে চলে যায়, তখন সেই মেয়েটি অর্থাৎ সেই সৎ মা তাকে দিয়ে নানা রকমের কাজ করা এবং তাকে খেতে দেয় না ঠিক মতো, কোনো যত্ন কিছুই করে না। এভাবে চলতে থাকলে হঠাৎ সে একদিন ভাত রান্না করতে গিয়ে যখন ভাতটা লেকটা হয়ে যায়, তখন সে তাকে অনেক অত্যাচার করে এবং মারে। মারার পর সে তাকে একটি গুদাম ঘরে, মানে যেখানে স্টোর রুম বা ময়লাটা রাখা হয়, সেখানে সে তাকে মেরে ফেলে রাখে। এবং পরে সে রাতে যখন এসে খোঁজ নেয়, তখন দেখে যে মেয়েটি মারা গেছে। কিন্তু সে এখন কি করবে, সেই কারণে সে তাকে সেই রাতেই একটি জায়গায় বাড়ির পাশে মাটি দিয়ে সে সেখানে কিছু শসা বীজ রোপণ করে দেয়, যাতে কেউ বুঝতে না পারে সে তাকে এখানে মাটি দিছে। তারপরে সে তাকে
মাটি দেওয়ার পর যখন তার স্বামী কিছুদিন পর বাড়িতে আসে, তখন সে তাকে নানা রকম বুঝতে বলে মেয়েটি ভালো না, সে চলে গেছে এই বলে তাকে। তারপরে এভাবে তাদের সময় কাটার পর বছর 3-4-5 পর তাদের আবার নতুন একটি মেয়ে হয় এবং সেই মেয়েটি বড় হওয়ার পর তার বাবার সাথে খেলা করে এবং সে তার বাবাকে বলে, বাবা দেখো এখানে কত সুন্দর একটা শসার গাছ, তো মা আমাকে এখানে যেতে দেয় না। এই কথা বলে সে তার বাবাকে বিচার দেয়। তারপরে সে তার বাবার সাথে সেই শসা গাছতলা যায় এবং সেখান থেকে সে একটা শসা ছিঁড়ে যখন তার মেয়েকে দিতে লাগে, তখন ষষ্ঠী বলে, বাবা আমাকে ছিল না, আমার কষ্ট হয়। তখন সে খুঁজে দেখে কি এই কথা বলে, তখন সে দেখে তার মেয়ে। তারপর তার মেয়ে তাকে সুন্দরভাবে সব বুঝিয়ে বলে যে তার সৎ মা তার সাথে এই কাজ করেছে। তারপর তার মাকে, সৎ মাকে বলে, জিজ্ঞেস করে, কিন্তু সে স্বীকার করে না। তখন সে গ্রামের মাধ্যমে তাকে ডেকে এনে স্বীকার করে এবং গ্রামের লোকের সামনে সে তাকে শাস্তি দিতে চায়, কিন্তু গ্রামের লোক বলে তাকে আইন হাতে তুলে নেয় না। তারপর তাকে তারা পুলিশের হাতে ধরে দেয়। এই গল্পটা থেকে একটা শিক্ষা নিয়ে গেল, সৎ মা কখনো আপন হয় না, তবে ব্যতিক্রম কর্মে অনেক সময় সৎ মাও অনেক ভালো হয়ে থাকে। ধন্যবাদ গল্পটি দেখা এবং শোনার জন্য।